আমরা কয়েকদিন আগে কিছু আলোচনা করেছিলাম এবং মূলত আমি অনেকগুলো লেখা পাঠিয়েছিলাম। যে লেখাটা আমাদের সাহিত্য তত্ত্ব সমালোচনা সাহিত্য, কারণ ওটাই আমার পড়ানো বাকি ছিল। ওটার উপরেই আমি বিস্তৃত অনেক কটা লেখা নোট পাঠিয়েছি, আর সামান্য একটু অংশ আছে, ওটা আমি সামনের সপ্তাহে পাঠিয়ে দেবো। এদিকে আমাদের মেঘনাদ বধ হয়ে গিয়েছিল। প্রাচীন সাহিত্যের মধ্যে আমার আর একটা প্রবন্ধ পড়ানো বাকি ছিল, ধম্মপদং প্রবন্ধটা। সেই প্রবন্ধটা সম্বন্ধে আমি আজকে একটু আলোচনা করতে চাইছি। ধম্মপদং সম্বন্ধে আলোচনা করার আগে একটা কথা বলে রাখি, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ সংস্কৃতি, বুদ্ধদেব, তার জন্য রবীন্দ্রনাথের একটা আলাদা শ্রদ্ধা, বিশ্বাস এবং নির্ভরতা ছিল। রবীন্দ্রনাথের কবিতায়, নাটকে আমরা বৌদ্ধ ভাবনা অনেকবার নানাভাবে প্রকাশিত হতে দেখেছি। যেহেতু এটা মানবতার কথা, যেহেতু অহিংসার কথা, স্বাভাবিকভাবেই মানবতাবাদী রবীন্দ্রনাথকে তা যথেষ্ট প্রভাবিত করেছিল এবং রবীন্দ্রনাথ সেই প্রভাব থেকে নানা কিছুই রচনা করেছিলেন। আমরা আজকে যেটার কথা বলছি এটা সরাসরি তার নাটক কবিতা নয়, এটা বিচার করলে সমালোচনা সাহিত্যের মধ্যেই আমাদের রাখতে হয়। কিন্তু প্রাচীন সাহিত্য একদম আরম্ভের সময় আমরা বলেছিলাম যে প্রাচীন সাহিত্য হিসেবে প্রবন্ধ সাহিত্য, সমালোচনা সাহিত্য হলেও এটা আসলে আত্মগৌরবী প্রবন্ধ। অর্থাৎ রবীন্দ্রনাথ প্রাচীন ভারতের বিভিন্ন সৃষ্টি থেকে বিষয় গ্রহণ করলেও তার ভেতরে অনুচ্চারিত কোনো সত্য, যেটা লেখক নিজেও সেটার প্রতি ইঙ্গিত করেননি বা দৃষ্টি আকর্ষণ করেননি, অথচ সেই সম্ভাবনাটা সেটার মধ্যে সুপ্ত আছে, সেই ভাবনা রবীন্দ্রনাথ প্রাচীন সাহিত্যে ব্যক্ত করেছেন। তার মনে হয়েছে যেগুলো নিয়ে, যেমন আমরা রামায়ণ পড়েছি, রামায়ণ কথা আমরা কুমার সম্ভব পড়েছি, শকুন্তলা পড়েছি, কাব্যের উপেক্ষিতা পড়েছি, শকুন্তলা আলাদা একটা প্রবন্ধও আছে। আমাদের এগুলো পড়া এবং আলোচনা হয়েছিল, যারা ক্লাসে এসছে তারা জানে। আমাদের বাকি ছিল ধম্মপদম। ধম্মপদমের উৎসটা কি? শ্রী চারুচন্দ্র বসু ধম্মপদম নামের যেই পালি গ্রন্থ, কারণ আমরা জানি যে বুদ্ধদেবের বাণী সব পালি ভাষায় লেখা হয়েছিল, তার মূল অন্বয়, সংস্কৃত ব্যাখ্যা এবং সেটা বঙ্গানুবাদ করা, তার সম্পাদনা করা এবং প্রকাশ করেন। আর তার উপরে রবীন্দ্রনাথ একটি সমালোচনা লেখেন, সেই সমালোচনাটি ধম্মপদম। এই সমালোচনাটা প্রকাশিত হয়েছিল 1212 বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায়। এটা মাথায় রাখবি, কারণ আমাদের ছোট প্রশ্ন দু একটা লাগে। জানি না এবার অবশ্য পরীক্ষা কিভাবে হবে, কবে হবে, এই ছোট প্রশ্নগুলো আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য লাগতো। যাই হোক, লাগুক বা না লাগুক সে অর্থে, কিন্তু আমরা পড়ছি একটা প্রবন্ধ, আমাদের তার উৎস জানতেই হবে। তো 1212 বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময়ে 1312 বঙ্গাব্দে প্রকাশিত ভারতবর্ষে এটাকে রাখা হয়েছিল, মানে ভারতবর্ষ যে গ্রন্থ তার মধ্যে এটাকে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু পরে এটা, এই ধম্মপদম আর প্রচলিত ছিল না। সে সময় থেকে এইটার রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য নিয়ে রবীন্দ্রনাথ যে আলোচনা করেছেন, বিভিন্ন যেগুলো আমি একটু আগেও বললাম, তার সঙ্গে এটাকেও সংযুক্ত করা হয়েছে। এটাকে এই কারণে সংযুক্ত করা হয়েছে যে এটাকে মনে করা হয় বুদ্ধদেবের শেষ বাণীগুলি সমস্ত এখানে রয়েছে। এই ধম্মপদ হলো ক্ষুদ্র কণিকার দ্বিতীয় গ্রন্থ। কথাটা আমি বললাম ক্ষুদ্র কণিকা, আসলে ক্ষুদ্র কণিকাই ঠিকই, কিন্তু যেহেতু পালি ভাষায় রচিত সেই জন্য আমাদের বলতে হচ্ছে ক্ষুদ্র কণিকা। সেই ক্ষুদ্র কণিকার দ্বিতীয় গ্রন্থ। আর পালি সাহিত্যের অন্যতম প্রধান সৃষ্টি, পালি সাহিত্যে যেসব সৃষ্টি আছে তার অন্যতম প্রধান। বৌদ্ধরা বিশ্বাস করতেন যে ধম্মপদের যা বচন আছে সেগুলো বুদ্ধদেবের সব শেষ বচন, শেষ বাণী, শেষে বুদ্ধদেব যা বলে গেছিলেন সেগুলো ধম্মপদে আছে। বৌদ্ধ ধর্মাদর্শ তার সারাংশটা বলছেন এখানে সংকলিত হয়েছে। বুদ্ধের যে আদর্শ, ধর্ম আদর্শ, তার যে সারাংশ সেটা এখানে সংকলিত।
আর এই পালি ভাষায় সৃষ্ট রচিত গ্রন্থগুলির মধ্যে ধম্মপদের প্রচার হয়েছিল সব থেকে বেশি, এবং বিশ্বের প্রায় বিভিন্ন ভাষায় এই গ্রন্থটা অনুদিত হয়েছিল। তার মানে বুঝতে পারছি যে এই গ্রন্থটা কতটা মূল্যবান, যে বিশ্বের বিভিন্ন ভাষায়, শুধু ভারতীয় নয়, বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল। এবার আমরা কতগুলো নাম বলছি, যে নামগুলো আমাদের কাছে তত পরিচিত নয়, কিন্তু আমাদের এটা পড়ার সূত্রে জানতে হবে। ধম্মপদ 26টা বর্গে বিভক্ত। বর্গগুলো কি কি? যমক বর্গ, অপপ্রমাদ, চিত্ত, কুফ, বালো, পণ্ডিত, অরহন্ত, সহসস, পাপ, দণ্ড, জরা, অত্ত, লোক, বুদ্ধ, সুখ, প্রিয়, কোদ, মাস, ধম্ম, মাগ্য, পকিনক্য, নিরয়, নাগ, তন্হা, ভিক্ষু, ব্রাহ্মণ, বজ্ঞ। এখানে মোট 423টা শ্লোক আছে, এই যেগুলোর কথা বলা হলো। এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করিস, যেমন আমরা উচ্চারণ করছি যমক বজ্ঞ, বর্গ কিন্তু কথাটা এই যে পালি, সেই জন্যই সেটাকে বলা হলো। বা অপমাদ মানে অপপ্রমাদ, কিন্তু রফলা উচ্চারণ করা হলো না, এটা পালি বলে। এইরকম যে কথাগুলো রয়েছে এর মধ্যে, সেই কথাগুলো কেন এইরকম, তার কারণ হচ্ছে এটা পালি ভাষায় লেখা। যেমন প্রিয়, প্রিয় কথাটা, ক্রোধ, ক্রোধ কথাটা, এইরকম রয়েছে এগুলোর মধ্যে। সেই জায়গায় আমাদের এটা খেয়াল রাখতে হবে যে কেন নামগুলো এরকম, যেহেতু এটা পালি ভাষায় রচিত গ্রন্থ থেকে নেওয়া। ধম্মপদকে মনে করা হয় যে এটা কিন্তু একটা নিছক ধর্মগ্রন্থ, তা নয়। বৌদ্ধ ভারত বলতে যে এই সময় ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম প্রচারিত হচ্ছে। আমরা জানি বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের অনেক রকমের যাগ যজ্ঞ তুক এবং অত্যন্ত নিয়মের ঘটাঘটি থেকে বেরিয়ে আসার জন্যে যে বৌদ্ধ ধর্ম এবং যে জৈন ধর্মের চর্চা হয়েছিল, সেই বৌদ্ধ ভারতের ইতিহাস এবং সেই সঙ্গে সনাতন ভারতের যে ইতিহাস, তাদের যে অন্তর্জীবনের কথা, সেটাই ধম্মপদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। ধম্মপদং এই সমালোচনাটা আমরা জানি পালি ভাষায় রচিত মূল গ্রন্থের একটা রসবিচার। এখানে প্রত্যেক ক্ষেত্রেই প্রাচীন সাহিত্য পুরো গ্রন্থটি এক একটি মূল বিশিষ্ট বিখ্যাত গ্রন্থের আবার রসবিচার। আমরা বলেছি যে এটা প্রবন্ধ হলেও নিছক গতানুগতিক প্রবন্ধ নয়, তার ভেতরে যে অন্তর্রস, অন্তর্বাণী, যেটা রবীন্দ্রনাথকে মুগ্ধ করেছে বা রবীন্দ্রনাথকে তার মধ্যে সেই বোধটা এনেছে যে এখান থেকেই এই অর্থটা তুলে ধরা যায়, তার দ্বারা তিনি চালিত হয়েছেন। ধম্মপদের বৌদ্ধ সাহিত্য এবং সাহিত্যের একটা অমূল্য গ্রন্থ। চারুচন্দ্র বসু এই গ্রন্থটার মূল অন্বয় সংস্কৃত এবং বঙ্গানুবাদ করেছিলেন। আর রবীন্দ্রনাথ যে এটার অনুদিত গ্রন্থটা অর্থাৎ বাংলায় অনুবাদ করেছিলেন, রবীন্দ্রনাথ তার সমালোচনা লিখেছিলেন। ধম্মপদং রবীন্দ্রনাথের কাছে কিন্তু নিছক ধর্মগ্রন্থ ছিল না, এটা আমরা একটু আগেও বললাম। এর মধ্যে তিনি বৌদ্ধ ভারত এবং সনাতন ভারতের অন্তর্জীবনটাকে তুলে ধরতে চেয়েছিলেন। ভারতীয় ধর্ম ভাবধারা এগুলোর সঙ্গে পাশ্চাত্যের ধর্ম ভাবধারার তুলনা তার মনে আবির্ভূত হয়েছিল, কারণ পাশ্চাত্য সম্পর্কেও তিনি যথেষ্ট অবহিত হয়েছিলেন। প্রচুর ইংরেজি সাহিত্য পড়া, পাশ্চাত্যের বিভিন্ন দেশ ভ্রমণ করা, নানা মনীষীদের সঙ্গে তার ভাব বিনিময় করা, তার ফলে রবীন্দ্রনাথ দুটো সম্বন্ধেই অত্যন্ত পরিচিত ছিলেন। আর প্রাচ্য পাশ্চাত্যের যে তুলনা রবীন্দ্রনাথ দিয়েছেন, সেই তুলনাটাও কিন্তু অপূর্ব। এই যে তুলনামূলক আলোচনাটা করেছেন প্রাচ্য পাশ্চাত্যের ইতিহাসের যে প্রকৃতি নিয়ে, এর মধ্যে দিয়ে কিন্তু একটা বিশিষ্টতা প্রকাশিত হয়েছে। মানে গড়পড়তা তুলনা নয়, একটা যে ভাব প্রকাশ করেছেন তুলনা করে, সেই ভাবটি ভারী চমৎকার এবং অন্য ধরনের। এই তুলনা করার সময় রবীন্দ্রনাথ ভারতীয় সভ্যতা এবং ভারতের ইতিহাসের সত্যিকারের রূপটা ফুটিয়ে তুলেছেন। কারণ ভারতীয় সনাতন ভারতের ইতিহাস এবং রূপ
প্রাচীন ভারতের রূপ, প্রাচীন ভারতের ভাব, নীতি, আদর্শ, এগুলোর প্রতি রবীন্দ্রনাথের একটা গভীর অনুরাগ ছিল। প্রাচীন ভারতের শিক্ষা দীক্ষা, ধর্ম, ইতিহাস, এক কথায় প্রাচীন বলতে যা কিছু, তার উপরে কিন্তু রবীন্দ্রনাথ বরাবর তীব্র আকর্ষণ অনুভব করেছেন। এবং শুধু আকর্ষণ অনুভব করেছেন তাই নয়, সেগুলোর অন্তর্বাণীটাও তিনি প্রকাশ করতে চেয়েছেন। যখন বাস্তবের কুটিলতায় তার আবেগ খুব থেকে বেদনাবোধ করেছেন, তখনই কিন্তু তিনি ভারতের যে অতীত, সেই অতীত অপগাহন করেছেন এবং অন্তরের দাহ নিবারণ করেছেন। অর্থাৎ সভ্যতার জটিলতায়, কুটিলতায়, রাজনৈতিক জটিলতা, কুটিলতা, সামাজিক জটিলতা, কুটিলতায় যখন ব্যথিত হয়েছেন, তখন প্রাচীন ভারতের জীবনবোধের মধ্যে এই সমস্ত কিছু থেকে মুক্তি পেয়ে যে একটা উচ্চ আদর্শ, একটা মানবতার বোধ, সেটি রবীন্দ্রনাথকে চালিত করতে বলে সেই প্রসঙ্গ রবীন্দ্রনাথ বারবার টেনে এনেছেন। কারণ তাকে একটা শুধু মুগ্ধ করেনি, তাকে এই অন্তর্দাহ নিবারণ করবার শক্তিও দিয়েছিল। ভারতের যে কৃষ্টি সভ্যতা, ইতিহাসের ধারা, রবীন্দ্রনাথের বিশিষ্ট দৃষ্টিভঙ্গিতে সেটা আরো অপূর্বত্ব লাভ করেছে। কারণ রবীন্দ্রনাথ তার হাতের কথাটা, ভেতরের কথাটা তুলে এনেছেন। এবং সেটা শুধু এই প্রবন্ধে, মানে ধম্মপদমেই শুধু না, নানা প্রবন্ধেই ভারতের বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব, এগুলো তিনি দেখাবার চেষ্টা করেছেন। এবং ভারতবাসী বলে নয়, সত্যিকারের দেখানোর মতো জিনিস আছে বলেই চেষ্টা করেছেন। অন্ধ অনুকরণে ভারতকে শুধু ইউরোপের ছাঁচে ঢালা বা সেই মাপে পরিমাপ করতে চাননি রবীন্দ্রনাথ কখনো। বরাবরই তার একটা অনাস্থার ভাব প্রকাশ করেছেন তাদের ওপরে। কেন পাশ্চাত্যেরকে কিছু গ্রহণ করেননি বা গ্রহণ করার ছিল না, আমরা কি গ্রহণ করিনি তা নয়, সেটা করেছেন। কিন্তু প্রাচ্যের যে নিজস্ব এমন কিছু সম্পদ আছে, যে সম্পদ মানব জীবনকে সমৃদ্ধ করে, যেটা বস্তুতান্ত্রিক সম্পদ নয়, যা মানসিক সম্পদ, রবীন্দ্রনাথ সেই দিকটার কথা বারবার তুলে ধরতে চেয়েছেন। তা এই প্রবন্ধে তিনি বলছেন, আমি একটা লাইন পড়ছি সেখান থেকে, সকল মানুষের জীবনচরিত যেমন, তেমনি সকল দেশের ইতিহাস একভাবের হইতেই পারে না। সেটা তো আমরা বুঝি, সব দেশের ইতিহাস একভাবের হতে পারে না। কারণ যে দেশের মানুষ যে জীবনধারায়, যে বিশ্বাসে, যে সংস্কৃতিতে বেড়ে উঠেছে এবং যে জীবন চর্চা ও চর্যা করে, তার ফলে তাদের ইতিহাসও সেই রকমই হবে। ভারতবর্ষের ইতিহাস নামে রবীন্দ্রনাথের যে প্রবন্ধ, তিনি সেখানে বলছেন, ইতিহাস সকল দেশে সমান হইবেই, এ কুসংস্কার বর্জন না করিলে নয়। যে ব্যক্তি রথচাইল্ডের জীবনী পড়িয়াছে, সে খ্রিস্টের জীবনীর বেলায় তাহার হিসাবের খাতাপত্র, আপিসের ডায়েরি তলব করিতে পারে। যদি সংগ্রহ করিতে না পারে, তবে তাহার অবজ্ঞা জন্মিবে এবং সে বলিবে, যাহার এক পয়সা সঙ্গতি ছিল না, তাহার আবার জীবনী কিসের? তেমনি ভারতবর্ষের রাষ্ট্রীয় দপ্তর হইতে তাহার রাজবংশমালা ও জয় পরাজয়ের কাগজপত্র না পাইলে যাহারা ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে হতাশ হইয়া পড়েন এবং বলেন, যেখানে পলিটিক্স নাই সেখানে আবার হিস্ট্রি কিসের, তাহারা ধানের ক্ষেতে বেগুন খুঁজিতে যান এবং না পাইলে মনের ক্ষোভে ধানকে শস্যের মধ্যেই গণ্য করেন না। কি অসাধারণ কথাকে কি সাধারণ সাধারণ শব্দ প্রয়োগ করে বলেছেন, যে শুধু রাজা রাজার কাহিনী, যুদ্ধ বিগ্রহ, প্রতিষ্ঠা, এই ধরনের জিনিসগুলো নিয়েই যে ইতিহাস তা নয়। ইতিহাস আরো অনেক কিছু, যেটা মানবের ইতিহাস। মানুষ কিভাবে বেঁচেছে, মানুষ কিসে বিশ্বাস করেছে, মানুষ কোন জীবন ধারাতে অভ্যস্ত ছিল, তার সংস্কার, তার সংস্কৃতি, এই সমস্ত কিছুকে জানতে হবে। সব জায়গায় শুধু রাজনীতি ভিত্তিক ইতিহাসের খোঁজ করলে আর তাতে কিন্তু সত্যিকারের সন্ধান পাওয়া যাবে না। শুধু রাজবংশের হিসেব বা রাজরাজরার যুদ্ধ বা বিজয়ের কাহিনী বা কোন জাতি কতবার এসেছে আক্রমণ করেছে, তা থেকে সেটা পাওয়া যাবে না। উদাহরণটা কি দিলেন? উদাহরণ মানে তুলনা করলেন কিসের সাথে? যে বেগুনের ক্ষেতে ধান খুঁজতে যাওয়া একেবারে অসম্ভব, এবং না পেলে সেটা নিজের ভুল, নিজের দেখার ভুল বলে মনে না করা, ভাবা যে ধান একটা শস্যই না, এইরকম ভাবে তিনি জিনিসটাকে তুলনা করেছেন। প্রাচ্য পাশ্চাত্য সভ্যতা প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন,
আমাদের হিন্দু সভ্যতার মূলে সমাজ, ইউরোপীয় সভ্যতার মূলে রাষ্ট্রনীতি। হিন্দু সভ্যতার মূলে সমাজ, ইউরোপীয় সভ্যতার মূলে রাষ্ট্রনীতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য। এটা হয়তো পরীক্ষায় লাইনটা তুলে দিয়ে প্রশ্নও আসতে পারে। সামাজিক মহত্বেও মানুষ মাহাত্ম্য লাভ করিতে পারে, রাষ্ট্রনৈতিক মহত্বেও পারে। কিন্তু আমরা যদি মনে করি ইউরোপীয় ছাঁচে নেশন গড়িয়া তোলাই সভ্যতার একমাত্র প্রকৃতি এবং মনুষ্যত্বের একমাত্র লক্ষ্য, তবে আমরা ভুল বুঝব। কারণ যে দেশের যে সভ্যতার সঙ্গে যেটা মানানসই, সেখানে সেই নিরিখেই, সেই মানদণ্ডেই তাকে বিচার করতে হবে। ইউরোপের আদর্শের মাপকাঠিতে ভারতের ইতিহাসকে বিচার করলে সেটা ভ্রমাত্মক হবেই। এই নয় কিন্তু, আবারও বলছি, ইউরোপের বা পাশ্চাত্যের কিছু আমরা গ্রহণ করিনি, করব না। অনেক কিছু গ্রহণ করেছি, অনেক কিছু গ্রহণ করার মতো আছে, গ্রহণ করতেই হয় সেগুলো। কিন্তু বেসিক যে ব্যাপার, মূলগত যে ব্যাপার, সেই মূলগত ব্যাপারে ইউরোপ যেহেতু সুসভ্য দেশ, সেই ছাদে আমাদের নিজেদের সব কিছুকেও বিচার করব, সেটা কিন্তু হয় না। কারণ আমাদের যে সভ্যতা সংস্কৃতি, তারও কিন্তু রয়েছে সুবিশাল, সুপ্রাচীন এবং সুগভীর ইতিহাস। সুতরাং আমাদের সেটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের দেশের কথা যখন বিচার করব, তখন কিন্তু আমরা সেটা সমাজের নিরিখে বিচার করব। এটা আমাদের মাথায় রাখতে হবে। ইউরোপের ইতিহাসকে মূলত পলিটিক্যাল ইতিহাস বলা হচ্ছে, অর্থাৎ রাজনীতি ভিত্তিক। ইউরোপের হিস্ট্রি অফ পলিটিক্স প্রায় অভিন্ন। বলছেন ইউরোপের ইতিহাস রাষ্ট্রকেন্দ্রিক, আর ভারত রাষ্ট্র কিন্তু তেমন আমল পায়নি। কেন? বলছে এরা রণগৌরব, মানে যুদ্ধে কত দেশ জয় করলাম, জয়লাভ করলাম, জনগৌরব, কত মহামূল্যবান জনতা রয়েছেন। ভারত কিন্তু এগুলোর প্রতি বরাবরই একটা ঔদাসীন্য দেখিয়েছে। কারণ ভারতে যে প্রাচীন তপোবন সভ্যতা, তার মধ্যে কিন্তু একটা ত্যাগের কথা, অহংকে পরিত্যাগ করার কথা, আত্মকেন্দ্রিকতাকে পরিত্যাগ করার কথা, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। ধর্ম ভারতের প্রধান এবং ভারতীয় জাতীয় জীবনের এটা মূল ভিত্তি, এবং এই ধর্মের ভিত্তিতেই সমাজ প্রতিষ্ঠিত। তা এই কোন ধর্ম? এইটা কিন্তু এই নয় যে কিছু আচার সংস্কার পালন করা পুজো আর্চার ধর্ম, তা নয়। মানব ধর্ম, রবীন্দ্রনাথ বরাবরই মানব ধর্মের কথা বলেছেন। এই মানব ধর্মের উপরেই প্রতিষ্ঠিত সমাজ। সেই জন্য এখানে সমাজ মানে কিছু মানুষ থাকা, এক জায়গায় বসবাস করা, তাদের জীবন জীবিকা, তা নয়। এখানে এক ধরনের সামাজিক বন্ধন রয়েছে। সামাজিকেরা একে অন্যের পাশে রয়েছে, তারা মানব কল্যাণের চেষ্টা করে, গোটা সমাজের কল্যাণের চেষ্টা করে, শুধু নিজের কথা না ভেবে। এখানে সমাজটা তাই অনেক বেশি মানবিক। ভারতের ইতিহাসের উপকরণ স্বভাবতই তাই ধর্ম, দর্শন, সাহিত্য, এগুলোতেই খোঁজাটা বাঞ্ছনীয়। ভারতের সংস্কৃতিতে ভারতের নানা পুজো পার্বণ অনুষ্ঠান, এগুলোর কথাও রয়েছে। কিন্তু পুজো পার্বণ অনুষ্ঠান শুধু পুজো পার্বণ অনুষ্ঠান হিসেবে দেখা নয়, এর মধ্যে যে কল্যাণ সাধনের কথা রয়েছে, সেটাই আসলে ভারতবর্ষের ধর্ম। ভারতবর্ষ লাভের চেয়ে, ব্যক্তিগত লাভের চেয়ে কল্যাণকে, অর্থাৎ প্রেয়ের চেয়ে শ্রেয়কে অনেক বড় করে দেখেছেন। যেটা দেশের জন্য ভালো, যেটা সমাজের জন্য ভালো, যেটা জাতির জন্য ভালো, সেই ভালোকেই দেখতে চেয়েছেন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলছেন, ধর্ম, দর্শনে, সাহিত্যে, ভারতের সংস্কৃতিতে, ভারতের নানা পূজা পার্বণ অনুষ্ঠানে দিতে কল্যাণ সাধনাই ভারতের ধর্ম। ভারতবর্ষ লাভের চেয়ে কল্যাণকে, প্রেয়ের চেয়ে শ্রেয়কে কি বুঝিয়া মানিয়াছে তা ভাবিয়া দেখিতে হয়। রবীন্দ্রনাথের এই ভেবে দেখাটাকে নিয়ে বলেছেন, গোড়ায় এই আত্ম অনাত্মের সত্য সম্বন্ধ নির্ণয় আবশ্যক। এই সম্বন্ধ নির্ণয় এবং জীবনের কাজে এই সম্বন্ধকে স্বীকার করিয়া চলা, ইহাই চিরদিনের ভারতবর্ষের সর্বপ্রধান চেষ্টার বিষয় ছিল। তাহলে কি বলছেন? আত্ম অনাত্মের, কে নিজ কে পর, এই সম্বন্ধ নির্ণয়, জীবনের কাজে সম্বন্ধকে স্বীকার করিয়া চলা। আসলে কে আপন কে পর এরকম ভাবে দেখেনি, সমাজকে, মানুষকে
সবসময় মানবতার দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন। সেই জন্যে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন মত থাকলেও তাদের কিন্তু শেষ পর্যন্ত মানব কল্যাণের বিষয়টা বা মানবতার বিষয়টাতে কিন্তু তারা একই জায়গায় এসে পৌঁছেছেন। সেটা চিরদিনের ভারতবর্ষের সর্বপ্রধান চেষ্টার বিষয় ছিল। বৈদান্তিক, বৌদ্ধ, বৈষ্ণব সমস্ত সম্প্রদায়ের একটা জিনিসকে স্বীকার করে নিয়েছে যে বাসনাকে ত্যাগ করতে হবে, কারণ বাসনা মোহজালে আবদ্ধ হলে মানুষ নিজের উন্নতি বা আত্মকেন্দ্রিকতা বা নিজের ভালো ছাড়া আর কিছু ভাবতে পারবে না, অন্যের ভালোর কথা ভাবতে পারবে না। রবীন্দ্রনাথ তাই এ বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, সোপানকে অতিক্রম করবার উপায় কি হয়, একটা সিঁড়িতে দাঁড়িয়ে তবে আমরা তো আরেকটা অন্য সিঁড়িতে উঠি, না হলে তো আমরা সেই সিঁড়িতে উঠতে পারি না। কর্মকেই সেই লক্ষ্য করতে হবে। ইউরোপের যে কর্ম, সেই কর্ম সংগ্রামের শেষ নেই, কাজের পর কাজ শুধু করে যেতে হবে। কিসের জন্যে? নিজের কল্যাণের জন্যে বা আরো ধনাঢ্য হওয়ার জন্য, আরো ধন লাভের জন্য। এই জন্যে ইউরোপের যে ইতিহাস, সেই ইতিহাস মূলত কর্মের ইতিহাস। কর্ম তো প্রয়োজন আছেই জীবনের জন্য, কর্ম করতেই হবে। কর্ম না করলে দেশের, সমাজের, মানুষের উন্নতি নেই। কিন্তু শুধু আত্মস্বার্থে কর্ম, শুধু অর্থ উপার্জনে কর্ম, শুধু ধনাঢ্য হওয়ার জন্য কর্ম, সেটা হলে হবে না। ইউরোপের এই কর্মটা সেই জন্য বন্ধন, আর ভারতের কর্ম হচ্ছে মুক্তির উদ্দেশ্যে। কর্মর মধ্যে দিয়েই ধর্মে পদার্পণ করতে হবে। সেই জন্যে ভারতবর্ষে কর্ম করাটাই ধর্ম। এখানে ধর্ম কি? এখানে ধর্ম হচ্ছে কর্ম করা। ধর্ম কথাটার অর্থ কি? ধৃ ধাতু অনট প্রত্যয়, যাকে ধারণ করে থাকা যায়। তাহলে কর্মকে ধারণ করে থাকা যায়। কোন কর্মকে ধারণ করে থাকা যায়? যা মানুষকে মোহমুক্ত করবে, যা মানুষকে শুধু আত্মকেন্দ্রিক করার পরিবর্তে পরকেন্দ্রিক, পরের জন্য ভাবতে শেখাবে, সমাজের জন্য ভাবতে শেখাবে, প্রকৃত একজন সামাজিক করে তুলবে মানুষকে, সেই কর্মের কথাই বলা হয়েছে। রবীন্দ্রনাথ সারা বিশ্বের সঙ্গে একটা নিগূঢ় আত্মিক যোগ অনুভব করেছেন, এবং সেই জন্যেই তিনি প্রেয়ের সাধনা না করে শ্রেয়ের সাধনা, কারণ শ্রেয়টা কি? সকলের জন্য যেটা শ্রেষ্ঠ। প্রেয় আমি যেটা চাইছি, আমার কাছে যেটা প্রিয়, আমি যেটা পেলে সন্তুষ্ট হবে। শ্রেয় যেটা সমস্ত মানুষের জন্য ভালো, সেটাই শ্রেয়। রবীন্দ্রনাথ সেই শ্রেয়ের সাধনা করেছেন, কারণ রবীন্দ্রনাথের সব সাধনার মূলে রয়েছে মানবতার সাধনা। আর মানবতার সাধনা করতে গেলে মানব জাতির জন্য যা শ্রেষ্ঠ তাই করতে হবে। সেটা শুধু নিজের দেশ নয়, সেটা বিশ্বের কথা। আজকে আমরা কথায় কথায় বিশ্বায়নের কথা বলি, যদিও সেই বিশ্বায়নের অর্থ একেবারেই অন্যরকম। সেই বিশ্বায়ন মানুষকে যত না বেশি বিশ্বমুখী করেছে, তার থেকে বেশি ব্যবসামুখী করেছে, অন্য প্রসঙ্গ। কিন্তু রবীন্দ্রনাথ বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করা, এই জন্য নিজেকে বিশ্ব নাগরিক মনে করতেন, তাকে বিশ্ব পথিক বলা হয়। সেই জায়গা থেকেই এই শ্রেয়ের সাধনার কথা বলেছেন, যে আত্মতৃপ্তি নয়, নিজেকে ছড়িয়ে দিতে হবে। আত্মব্যাপ্তি হচ্ছে জীবন ধারণের, জীবন সাধনার একদম শেষ বা চরম চূড়ান্ত কথা হতে হবে। বিভিন্ন ধর্ম সম্প্রদায় কিন্তু এই বাণী প্রচার করেছে। এই নয় যেটা নির্দিষ্ট কোনো ধর্ম, বৌদ্ধ ধর্ম বলছে, তা নয়। মানুষের কল্যাণ, মানুষের জন্যে নিজেকে নিযুক্ত করা, মানুষের মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়া, এই কথা সব ধর্মেই বলেছে। তাহলেও বুদ্ধদেবের এই ধম্মপদম গ্রন্থের মধ্যে বুদ্ধদেবের এই বাণী, এই যে ধর্মপদের মধ্যে বুদ্ধের যে বাণী সংকলিত হয়েছে, আমরা শুরুর সময় বলেছিলাম যেটা বুদ্ধদেবের শেষ বাণীগুলোর অন্যতম বা শেষ বাণীগুলো রয়েছে, তার মধ্যে এই ভাবটা প্রকাশিত হয়েছে। বুদ্ধ কথাটার অর্থ জ্ঞানী। কে প্রকৃত জ্ঞানী? তিনি প্রকৃত জ্ঞানী, যিনি হৃদয় এবং বুদ্ধির মিশ্রণে যে বাণী বা আদর্শকে স্থাপন করতে পারেন। বুদ্ধদেব কিন্তু তাই করেছিলেন মানব কল্যাণের জন্য, কিন্তু মোহ ত্যাগ করেছিলেন, সংসারের মোহ, জীবনের মোহ। কিন্তু বাণী তার যা ছিল সেটা মানব কল্যাণের, অহিংসার বাণী। এই জন্য রবীন্দ্রনাথকে বুদ্ধদেব, বুদ্ধের বাণী, বুদ্ধ সংস্কৃতি বারবার আকৃষ্ট করেছে, এবং তারই আরেকটি অন্যতম নিদর্শন এই ধম্মপদের সমালোচনা। এই বইটায় ভারতের প্রকৃত ইতিহাস রচনার অনেক উপকরণ পাওয়া গেছে। কোনটা প্রকৃত ইতিহাস? আমরা এর আগেই বললাম যে ইতিহাস
শুধু পলিটিক্সের ইতিহাস নয়, যে ইতিহাস রাষ্ট্রনৈতিক ইতিহাস নয়, শুধু রাজবংশের ইতিহাস নয়, যে ইতিহাস মানব জাতির ইতিহাস, যে ইতিহাস মানুষের সভ্যতা, সংস্কৃতির, বিশ্বাস, সংস্কার সব কিছু নিয়ে নিজেকে বিস্তৃত করে দেওয়ার যে ইতিহাস, সেই ইতিহাসের উপকরণ এখানেই পাওয়া যায়। তাই এই বইটির সামাজিক মূল্যও কিন্তু কম নয়, বরং বলা যায় প্রাচীন সাহিত্য গ্রন্থে হয়তো আর যেগুলো যুক্ত হয়েছে সেগুলো তুলনামূলকভাবে অনেক বেশি আমাদের কাছে পরিচিত এবং রসগ্রাহী। ধম্মপদম তাদের তুলনায় একটু কম পরিচিত, কিন্তু কম পরিচিত হতে পারে, কিন্তু এখানে মানুষের যে মানবতার মুক্তি, সেই প্রসঙ্গটিকেই রবীন্দ্রনাথ এর মধ্যে দিয়ে তুলে ধরেছেন। সুতরাং এইটার সঙ্গে প্রাচীন সাহিত্যের আমাদের সমস্ত যে প্রবন্ধ সবগুলোর আলোচনাই শেষ হয়ে গেল। তোদের জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করবি, যেভাবেই হোক জিজ্ঞাসা করতে পারবি, নানাভাবেই জিজ্ঞাসা করা সম্ভব। আর এগুলোর ওপর নিজেরা প্রশ্ন তৈরি করবি, করে কিছু যদি জানাতে চাস আমাকে জানাতে পারিস। আমার তোদের সঙ্গে সিলেবাস অলমোস্ট শেষ হয়ে গেল, শুধু আমি শেষ যে লেখাগুলো পাঠিয়েছিলাম তার মধ্যে উপন্যাসের রকম ফের বা উপন্যাসের যে বৈচিত্র্য, তার মধ্যে বোধহয় 4-5টা লিখিত আলোচনা পাঠাবো এরকম আমার মাথায় আছে। এবার তোরা আমাকে জানা যে আর কি আলোচনা করলে বা কোন বিষয়ে আলোচনা করলে তোদের পক্ষে বিষয়টা সুবিধাজনক হবে। কারণ একটা কথা বলি, সব জিনিস তো লিখে নিয়ে লিখিতভাবে পাঠানো সম্ভব নয়। অতএব তোরা দেখ কোনটা মুখে আলোচনা করে দিলে হয়, আর যদি কোনো বিষয়ে খুব জরুরি লেখার দরকার থাকে আমি সেখান থেকে তোদের কিছু কিছু মেটেরিয়াল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা বা চেষ্টা করব। তোরা নিজেদের মধ্যে নিজেদের গ্রুপে আলোচনা করে নিস। সবাই ভালো থাকিস, সাবধানে থাকিস, বাড়ি থেকে বেরোস না, আর গ্রুপে যোগাযোগ করিস।